তেজগাঁ থেকে সংবাদ সন্ধ্যা নিয়ে আপনাদের সামনে আছি সুমনা সিং এবং আমি আলী আশরাফ। জানাবো বার্তা কক্ষের সর্বশেষ। কোটার বিষয়ে সিদ্ধান্ত নির্বাহী বিভাগের, বললেন তথ্য প্রতিমন্ত্রী। মামলা প্রত্যাহারের আলটিমেটাম শিক্ষার্থীদের। শিক্ষকদের প্রত্যয় স্কিম আগামী বছর কার্যকর, বললেন কাদের। আলোচনা ফলপ্রসূ, জানালেন শিক্ষকরা। আলু পেঁয়াজ আমদানি করা যাবে, জানালেন প্রতিমন্ত্রী। ভোজ্য তেলের জন্য ব্রাজিলের সাথে আলোচনা। রাজধানীর মতিঝিলে মন্দিরের প্রায় ৩০% জমি দখলদারদের কবজায়, প্রশাসনের উচ্ছেদ অভিযান। এতক্ষণ শিরোনামগুলো জানাচ্ছিলাম, এবার জানাবো পুরো খবর। কোটার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয় নির্বাহী বিভাগ থেকে। সংসদে আইন প্রণয়নের দাবি সম্পূর্ণ অযৌক্তিক বলে মন্তব্য করেছেন তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত। শনিবার বিকেলে রাজধানীর তেজগাঁয়ে ঢাকা জেলা কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। তথ্য প্রতিমন্ত্রী আরও বলেন, রাস্তায় আন্দোলন করে হাইকোর্টের আদেশ পরিবর্তনের কোনো সুযোগ নেই। আন্দোলনকারীদের পক্ষ থেকে বারবার দাবি পরিবর্তন করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, আন্দোলনে কোনো দুরভিসন্ধি কাজ করতে পারে। সরকার ও আন্দোলনকারীদের দাবি অভিন্ন উল্লেখ করেন তিনি। বলেন, সরকার পরিপত্র জারি করতে আইনি লড়াই করছে। মোহাম্মদ এ আরাফাত বলেন, আন্দোলনকারীদের সরলতার সুযোগ নিয়ে স্বার্থান্বেষী গোষ্ঠী তাদের ব্যবহার করে আন্দোলন ভিন্ন খাতে প্রবাহিত করছে। এ সময় আন্দোলনের নামে রাস্তায় জনদুর্ভোগ সৃষ্টি করা হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি জানান তথ্য প্রতিমন্ত্রী। সরকার পক্ষের আইনজীবীরা সর্বোচ্চ আদালতে তাদের তর্ক উপস্থাপনে এই বিষয়টি এনেছেন এবং আরো জোরালোভাবে আনবেন যে কোটা বিষয় নীতি বা পলিসি সিদ্ধান্ত নির্বাহী বিভাগেরই কাজ, এটি আদালতের নয়। কাজে সংসদে এই বিষয়ে আইন প্রণয়নের যে দাবি, এটাও কিন্তু একেবারে অজ্ঞতাপ্রসূত। কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়ের করা মামলা তুলে নিতে 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছে বিক্ষোভকারীরা। দাবি আদায় না হলে জনগণকে সাথে নিয়ে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে তারা। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সংবাদ সম্মেলনে এই হুঁশিয়ারি দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম। এ সময় তিনি বলেন, পরিস্থিতি ঘোলা হলে তার দায় সরকারকেই নিতে হবে। নাহিদ আরও জানান, জরুরি অধিবেশন ডেকে সংসদে আইন পাশের দাবিতে শিক্ষার্থীদের ছাত্র ধর্মঘট অব্যাহত থাকবে। কাল সকালে গণপদযাত্রা করে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দেওয়ার কর্মসূচি ঘোষণা করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা। যে আমাদের ছাত্র ধর্মঘট, সেটি কিন্তু অব্যাহত থাকবে অনির্দিষ্টকালের জন্য। আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা ক্লাস বা পরীক্ষায় বসছি না। আমাদের যৌক্তিক দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমাদের যে ছাত্র ধর্মঘট চলছে এবং চলবে, সেটিকে সামনে রেখে আমরা কিন্তু আমাদের ক্লাস কিংবা পরীক্ষাতে অংশগ্রহণ করব না। কোটা আন্দোলন নিয়ে কাউকে ঘোলা পানিতে মাছ শিকার করতে দেয়া হবে না বলে হুঁশিয়ার করেছে ছাত্রলীগ। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে এই হুঁশিয়ারি দেন নেতারা। ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন বলেন, সাধারণ শিক্ষার্থীরা ঘরে ফিরে গেলেও পেশাদার আন্দোলনকারীরা ঘোলা পানিতে মাছ শিকারের আশায় জনদুর্ভোগ বাড়াচ্ছে। বিচার বিভাগের পর্যবেক্ষণ কোটা সংস্কারের পক্ষে গেলেও আন্দোলনকারীরা মেধার টেন্ডার নিয়ে তামাশা করছেন বলেও অভিযোগ করেন তিনি। এর আগে কোটা সংস্কার ও কোটা ব্যবস্থাপনা নিয়ে সাধারণ শিক্ষার্থীদের মতামত জানার উদ্যোগ নেয় ছাত্রলীগ। ছাত্রলীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাধারণ শিক্ষার্থীরা কোটা নিয়ে কি ভাবছেন, তারা কি চাইছেন সেটি জানতে পলিসি অ্যাডভোকেসি ও ডোর টু ডোর ক্যাম্পেইন শুরু করবেন তারা। আমরা বলেছি যে এটি তো একটি পলিসি ডিসকাশনের বিষয় এবং তাৎক্ষণিক যে সমাধান প্রয়োজন ছিল, আদালতের নির্দেশের মাধ্যমে ইতিমধ্যেই সেই তাৎক্ষণিক সমাধান হয়েছে। এই মুহূর্তে বাংলাদেশে কোথাও কোনো কোটা নেই। তাহলে তারা কি সরকারি চাকরির পরীক্ষায় অংশগ্রহণ করে উত্তীর্ণ হতে চায়? তারা কি চাকরিজীবী হতে চায় নাকি আন্দোলনজীবী হতে চায়? কোটা সংস্কার আন্দোলনের সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ভিন্ন উদ্দেশ্যে কেউ কেউ অনুপ্রবেশ করেছে বলে সন্দেহ ডিবি প্রধান হারুনুর রশিদের। এর মধ্যে রাজধানীর শাহবাগে পুলিশের কাজে বাধা আর গাড়ি ভাঙচুরের ঘটনায় অজ্ঞাত অনেককে আসামি করে মামলা হয়েছে। এরপরই হামলাকারীদের চিহ্নিত করতে কাজ শুরু করেছে ডিবি।
কোটা সংস্কারের দাবিতে গেল বৃহস্পতিবার রাজধানীর শাহবাগ মোড় অবরুদ্ধ করে বিক্ষোভের সময় ভাঙচুর করা হয় পুলিশের একটি বিশেষায়িত গাড়ি। এই ঘটনায় শুক্রবার রাতে দায়ের করা মামলার এজাহারে পুলিশ বলছে, ব্যারিকেড ভেঙে পুলিশকে আহত করে আন্দোলনকারীরা। হামলায় সব মিলিয়ে ক্ষতি হয় ৫ লাখ টাকার। সরকারি কাজে বাধা, গতিরোধ, পুলিশকে আক্রমণের অভিযোগে আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। তারা যদি জানমালের যে বিষয়টা যদি খেয়াল না রাখে, তারা যদি রাস্তা বন্ধ করে বসে থাকে, সাধারণ মানুষ চলাচল করতে না পারে, সেক্ষেত্রে আমাদের আইন শৃঙ্খলা যেটা যৌক্তিক আমরা সেটাই করব। বিক্ষোভের সময় হামলা হয় গণমাধ্যম কর্মীদের উপরও। মামলার পরে আন্দোলনকারীদের বিষয়ে তথ্য সংগ্রহ করছে পুলিশ। অনুপ্রবেশকারীরাই এই কাজটি করছে, নতুবা তারা ছাত্ররা তাদের ক্লাসে ফিরে যাবে। ঘটনাটাকে অন্যদিকে ধাবিত করার জন্য কেউ কাজ করছে কিনা, আমাদের ডিবির টিম এবং আমাদের থানা পুলিশ, বিভিন্ন পুলিশ কিন্তু কাজ করছে। কোটার বিষয়টি বর্তমানে আদালতে আছে, তাই এ নিয়ে রাস্তায় আন্দোলন অযৌক্তিক বলছেন ডিবি প্রধান। আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের অপ্রতিরোধ্য যাত্রা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেলে রাজধানীর আর্মি স্টেডিয়ামে শেখ হাসিনা আন্তঃব্যাংক ফুটবল টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে একথা বলেন তিনি। সরকার প্রধান বলেন, ডিজিটাল দেশের স্বপ্ন পূরণ হয়েছে। আর্থসামাজিক অবকাঠামো খাতে উন্নয়নের মাধ্যমে বিশ্বের নজর কেড়েছে বাংলাদেশ। বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে বিশ্বের সঙ্গে যোগাযোগ সহজ হয়েছে। খেলাধুলা, সাহিত্য ও সংস্কৃতি চর্চায় নতুন প্রজন্ম আরও উদ্যমী হয়ে গড়ে উঠবে। তারাই দেশের সংস্কৃতিকে বিশ্বের কাছে তুলে ধরবে। খেলার উন্নয়নের জন্য সব বিভাগে বিকেএসপির মতো ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা হচ্ছে। সব দিক থেকে যেন দেশ এগিয়ে যায়, সে লক্ষ্যেই সরকার কাজ করছে বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্মানিত সুধীবৃন্দ, আমরা দেখতে পাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের। খেলাধুলা, লেখাপড়া, সংস্কৃতি চর্চার মধ্য দিয়ে নিজের যে দেশের একটা সংস্কৃতি, নিজের যে একটা জ্ঞান, নিজের মেধা, মনন সেটাকে একটা প্রকাশ করবার সুযোগ পাবে সবাই। সেজন্যই খেলার উপরে আমরা বেশি গুরুত্ব দিই। সমগ্র বাংলাদেশে প্রত্যেকটা উপজেলায় আমরা একটা খেলার মাঠ করে দিচ্ছি, যেটা ওই মিনি স্টেডিয়াম, শেখ রাসেল মিনি স্টেডিয়াম এই নাম দিয়ে। চীন সফর নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবাদ সম্মেলন আগামীকাল। গণভবনে বিকেল 4টায় হবে এই সংবাদ সম্মেলন। গত 8 জুলাই 3 দিনের সফরে চীনে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠক করেছেন দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং ও প্রধানমন্ত্রী লি চিয়াংয়ের সাথে। পরে চীন বাংলাদেশকে 1600 কোটি টাকা সহযোগিতার প্রতিশ্রুতি দেয়। এছাড়া অবকাঠামো উন্নয়নে 4 ধরনের ঋণ সহায়তারও আশ্বাস মেলে। পায়রা বন্দর সহ দক্ষিণবঙ্গের উন্নয়নে সহায়তার কথা জানান শি জিনপিং। সফরের তৃতীয় দিন বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লালগালিচা সংবর্ধনা দেওয়া হয়। পরে তাকে গার্ড অব অনার দেয় চীনা সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল। প্রত্যয় স্কিম চলতি বছর নয়, 2025 সালে চালু হবে। এ নিয়ে ভুল বোঝাবুঝির অবসান হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেতাদের সঙ্গে বৈঠক শেষে জানালেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তবে আলোচনা ফলপ্রসূ হয়েছে দাবি করলেও কর্মবিরতি প্রত্যাহারের বিষয়ে স্পষ্ট কিছু জানাননি শিক্ষক নেতারা। এদিকে কোটা নিয়ে দাবির কারণে রাষ্ট্র পরিচালনার মূলনীতির পরিবর্তন হতে পারে না বলে জানিয়েছেন ওবায়দুল কাদের। 13 মার্চ অর্থ মন্ত্রণালয় থেকে সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিমের প্রজ্ঞাপন জারির পর থেকেই একে বৈষম্যমূলক উল্লেখ করে এর বিরুদ্ধে সরব হন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা। পালন করেন অর্থ দিবস, পূর্ণ দিবস, কর্মবিরতি। সবশেষ 1 জুলাই থেকে সর্বাত্মক কর্মবিরতিতে স্থবির শিক্ষা কার্যক্রম। সমস্যার সমাধানে শনিবার সকালে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ কেন্দ্রীয় নেতাদের সঙ্গে বৈঠক করেন 13 শিক্ষক প্রতিনিধি। প্রায় 1.5 ঘন্টার বৈঠকে উপস্থিত ছিলেন শিক্ষা প্রতিমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টাও। পরে শিক্ষক নেতারা জানান, আলোচনা ফলপ্রসূ হয়েছে। আলোচনা হয়েছে যে আমাদের 3 দফা দাবি, সেটা দাবি নিয়ে আলোচনা হয়েছে। তো আমরা সেটা আমাদের শিক্ষক সমিতি যেহেতু ফেডারেশন আছে, ফেডারেশনে কথা বলে তারপর আপনাদের সাথে আমরা কথা বলবো। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জানান, বিশ্ববিদ্যালয় শিক্ষকদের 2024 সালের 1 জুলাই থেকে প্রত্যয় স্কিমের যোগদানের তথ্য সঠিক নয়। এটি কার্যকর হবে 2025 সাল থেকে। 24-25 যে পার্থক্যটা আছে সেখানে একটা ভুল বুঝাবুঝি
কারণ ছিল, সেটা আসলে 2025-এর পয়লা জুলাই সেটা তাদেরকে নিশ্চিত করা হয়েছে। বাকি বিষয়গুলো তারা দাবিনামা উত্থাপন করেছে, এটা আলাপ আলোচনার বিষয়। এ সময় কোটা প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, এই পদ্ধতি সংস্কার রাষ্ট্র পরিচালনার মূলনীতির পরিপন্থী। কোটা না থাকায় নারীসহ পিছিয়ে পড়া জনগোষ্ঠী বঞ্চিত হচ্ছে বলেও দাবি তার। সাংবিধানিক রাষ্ট্র পরিচালনার মূলনীতির আওতায় প্রণীত কোনো সরকারি নীতি কেবল রাজনৈতিকভাবেই উদ্দেশ্য প্রণীত শিক্ষার্থীদের একটি অংশের দাবির প্রেক্ষিতে পরিবর্তন হতে পারে। আইনের আওতার বাইরে গেলে তো শব্দটা you cannot do that. এছাড়া সরকারি চাকরিতে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশেই কোটা থেকে সবচেয়ে কম নিয়োগ হয় বলে দাবি ওবায়দুল কাদেরের। আপিল বিভাগের রায়ের আগে কিছু বলবো। ইজাজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাজার নিয়ন্ত্রণে আলু পেঁয়াজ আমদানির অনুমোদন দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। এখন থেকে ব্যবসায়ীরা চাইলে আমদানি করতে পারবেন। সকালে কারওয়ান বাজারে টিসিবি ভবনে জাতীয় রপ্তানি ট্রফি অনুষ্ঠানের সংবাদ সম্মেলনে একথা জানান বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। কেউ ভোগ্যপণ্য মজুত করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারিও দেন প্রতিমন্ত্রী। দীর্ঘদিন ধরে অস্থির আলু পেঁয়াজের বাজার। সরবরাহে ঘাটতি না থাকলেও ক্রেতাদের কিনতে হচ্ছে অস্বাভাবিক দামে। প্রতি কেজি আলুর দাম ৬৫ টাকার উপরে, পেঁয়াজের কেজি ১২০ টাকা। টিসিবির হিসাবে এক মাসে আলুর দাম বেড়েছে ৫% আর পেঁয়াজে ৩৩% পর্যন্ত। ক্রেতাদের অভিযোগ, সরকারি নজরদারি অভাবের সুযোগ নিচ্ছেন ব্যবসায়ীরা। আগে যেমন ১০,০০০ টাকা বেতন পাইছি, তো সব কিনাকাটাও দেখা গেল কিছু রয়েছে। এখন মনে করেন ১০,০০০ টাকা বেতনে কিছু হয় না। এমন পরিস্থিতিতে নিত্যপণ্যের বাজার কবে নাগালে আসবে এমন প্রশ্ন ছিল বাণিজ্য প্রতিমন্ত্রীর কাছে। জবাবে বলেন, দাম নিয়ন্ত্রণের জন্য আলু পেঁয়াজ আমদানি করা হবে। অতিবৃষ্টির কারণে কাঁচামরিচ সহ অন্যান্য সবজির দাম বাড়ছে বলেও দাবি প্রতিমন্ত্রীর। কৃষি সচিবের সাথে যোগাযোগ করে এই মুহূর্তে আমরা আলু পেঁয়াজের জন্য আইপি ওপেন করে দেওয়া হয়েছে। যে কোনো আমদানিকারক চাইলে আলু এবং পেঁয়াজের জন্য তারা নিয়ে আসতে পারবে, আমরা অনুমতি দিব। এটা কৃষি মন্ত্রণালয় থেকে বন্ধ ছিল, আমরা এটা আপনাদের মাধ্যমে এটা আমরা ওপেন করে দিলাম। ভোজ্য তেল আমদানির জন্য ব্রাজিল সরকারের সাথে আলোচনা চলছে বলেও জানান বাণিজ্য প্রতিমন্ত্রী। অন্ততপক্ষে আমাদের একটা উদ্দেশ্য আছে যে আমাদের। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর মতিঝিলে প্রায় ৩০% দেবোত্তর সম্পত্তি দখলমুক্ত করেছে জেলা প্রশাসন। শনিবার সকালে এই উচ্ছেদ অভিযান চালানো হয়। জায়গাটির বাজার মূল্য ২০০ কোটি টাকা বলে জানিয়েছে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট। জায়গাটি দখলমুক্ত করার পর সংরক্ষণের জন্য ট্রাস্টকে হস্তান্তর করা হয়েছে। এখানে নতুন মন্দির তৈরি করা হবে। রাজধানীর মতিঝিলের টয়নবী সার্কুলার রোডের প্রায় ৩০% এই জমিটির মালিক শ্রী শ্রী লক্ষ্মীনারায়ণ জিউর মন্দির। তবে গত কয়েক দশক ধরে বেদখল অবস্থায় ছিল জায়গাটি। বিভিন্ন সময়ে ক্রয় সূত্রে মালিকের ভুয়া কাগজ দেখিয়ে জায়গাটি দখল করে বিভিন্ন স্থাপনা গড়ে তোলে প্রভাবশালী একটি মহল। জমি উদ্ধারে জেলা প্রশাসনের কাছে আবেদন করে মন্দির কমিটি। তদন্তে বিষয়টি প্রমাণিত হয় শনিবার উদ্ধার অভিযান চালানো হয়। ভেঙে গুড়িয়ে দেওয়া হয় বেশ কিছু পাকা এবং টিন শেড স্থাপনা। উচ্ছেদের পর জায়গাটি হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টকে বুঝিয়ে দেওয়া হয়েছে। এখানে আবারও মন্দির নির্মাণ হবে বলে জানিয়েছে ট্রাস্ট। আমরা এই জায়গাটি অবৈধ দখলদারের উচ্ছেদের জন্য আমরা জেলা প্রশাসকের কাছে আমরা আবেদন করেছি। আবেদনের প্রেক্ষিতে জেলা প্রশাসক তদন্ত সাপেক্ষে যে এই জায়গাটি আদৌ দেবত্ব সম্পত্তি কিনা এই জায়গাটি উনি তদন্ত করেছেন এসিল্যান্ডের মাধ্যমে। তদন্ত করে উনি পেয়েছেন এটা অবৈধ, এটা দেবত্ব সম্পত্তি। আইনি লড়াই, প্রশাসনিক যেগুলো জটিলতা ছিল সেগুলি সম্পন্ন করে সরকারের পক্ষ থেকে জেলা প্রশাসক এবং বিভাগীয় কমিশনার ডিএমপির সহায়তায় মন্দিরের সম্পত্তি মন্দিরকে বুঝিয়ে দিচ্ছেন। প্রশাসন বলছে সনাতন ধর্মমতে দেবদেবীর জন্য উৎসর্গ করা সম্পদকে দেবত্ব সম্পত্তি বলে। এটিকেও ব্যক্তিগতভাবে ভোগ দখল করতে পারবে না। আমি তাদেরকে জিজ্ঞেস করছি যে আপনারা কি মূল্যে এখানে দোকান করতেছেন, বলে যে স্যার আমরা এটা বহু বছর যাবত করে আসতেছি। অ্যাকচুয়ালি তাদের কোনো মালিকানা নাই, তারা এমনিতেই অবৈধভাবে অনেক দিন যাবত করে আসতেছে, অভ্যস্ততায় করতেছেন। তো তারপরে তাদেরকে আমরা মৌখিকভাবে বলেছি। আর আমি গত পরশু দিনও একবার এসে এই জায়গাটা সরজমিনে পরিদর্শন করে গিয়েছি এবং জেলা প্রশাসক ঢাকা স্যারের সামগ্রিক তত্ত্বাবধানে এবং নির্দেশনায় আজকের এই কার্যক্রম পরিচালনা হচ্ছে।
ভবিষ্যতে যাতে জায়গাটি আর কেউ দখল করতে না পারে সেজন্য নজরদারি থাকবে বলেও জানিয়েছে জেলা প্রশাসন। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শরীয়তপুরে নিখোঁজের ২৮ ঘণ্টা পর সদর হাসপাতালের শৌচাগার থেকে বাবুল ব্যাপারী নামে এক রোগীর মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার সকালে ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ। ঘটনা তদন্তে কমিটি গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। গত বৃহস্পতিবার দুপুরে বাবুল ব্যাপারী নামে মাঝবয়সী কৃষক শ্বাসকষ্ট ও হৃদরোগ নিয়ে শরীয়তপুর সদর হাসপাতালের জেনারেল বিভাগে ভর্তি হন। রাতে পরিবারের স্বজনরা হাসপাতালের শয্যায় তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। অনেক খুঁজেও তাকে না পেয়ে শুক্রবার বাড়ি ফিরে যান তারা। শনিবার সকাল ৯টার দিকে হাসপাতালের পুরুষ ওয়ার্ডের শৌচাগারের প্রথম কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করে হাসপাতাল কর্তৃপক্ষ। পরে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করে পুলিশ। স্বজনদের অভিযোগ, দায়িত্বে অবহেলার কারণে রোগী মৃত্যুর ঘটনা ঘটেছে। সিস্টারেরা কয় যে আমের ছেলে পান না, সকালবেলা ছেলে পান না, তাই এখানে বই আছেন কামের জান গে। আমার মা কয় আমি আমার ছেলে পাই না, আমি জানি কই। রাত 2টার পর থেকে যে রোগী আমার নিখোঁজ হয়ে গেছে, তার মাকে কেন বলা হয়েছিল যে আপনার রোগী যখন নাই তাহলে আপনি এখান থেকে কি করবেন, আপনি চলে যান। তবে এ অভিযোগ মানতে নারাজ হাসপাতাল কর্তৃপক্ষ। ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠনের কথা জানিয়েছে তারা। যারা আছে তদন্ত কমিটি করে যে কারা কারা এটার সাথে মানে কার কার ডিউটি ছিল এবং আমাদের কি করণীয় ছিল, আমরা কি করি নাই এবং কার কারা এটা দোষী, সেই ব্যাপারে আমরা যদি তদন্ত কমিটি করে সেই অনুযায়ী তদন্ত রিপোর্ট অনুযায়ী আমরা ব্যবস্থা নিব। এই ঘটনায় ভুক্তভোগী পরিবার অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। কোটা নিয়ে ন্যায্য আন্দোলন দমাতেই শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। শনিবার বিকেলে দলের চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে সাংবাদিকদের কথা বলেন তিনি। যুগপৎ আন্দোলনে থাকা বিভিন্ন রাজনৈতিক দল ও জোটের সাথে ধারাবাহিক বৈঠকের অংশ হিসেবে শনিবার বিকেলে গণ অধিকার পরিষদের সাথে বৈঠক করেন বিএনপি নেতারা। বৈঠকে আন্দোলনের কর্মসূচি নিয়ে আলোচনা হয়। পরে দলের নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, স্বার্থের কারণেই সরকার কোটা ব্যবস্থার পক্ষে। ন্যায্য শান্তিপূর্ণ আন্দোলনের একটা গণতান্ত্রিক অধিকার হিসেবে তারা যে প্রতিবাদ করেছিল তার উপর আক্রমণ করা হয়েছে, তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, তার প্রতিবাদ জানাচ্ছি আমরা। কোটা ব্যবস্থা বাতিল করেও আপনারা কিন্তু চাকরি পাওয়ার খুব সুযোগ নাই, আপনার মেধার ভিত্তিতে চাকরি পাওয়ার কোনো সুযোগ নেই, এটা পুরো দলীয়করণ হয়ে গেছে। মৌসুমী বায়ুর প্রভাবে দেশের কোথাও কোথাও হালকা বৃষ্টি অব্যাহত রয়েছে, যা রোববারও দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলের অনেক এলাকায় বজ্রসহ বৃষ্টিপাত ঘটাতে পারে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বেশিরভাগ জায়গায়, রংপুর, খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা ও রাজশাহী বিভাগের কিছু এলাকায় দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া পুরো জুলাই মাস জুড়েই থাকতে পারে বৃষ্টির প্রবণতা বিদ্যমান থাকবে বলে জানায় আবহাওয়া অফিস। রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় বা অনেক জায়গায় এবং খুলনা, রাজশাহী এবং চিটাগাং বিভাগের কিছু কিছু জায়গায়, ঢাকা এবং বরিশাল বিভাগের দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এই মাসের শেষের যে দশক, এই সময় বৃষ্টিপাতের পরিমাণটা একটু বাড়ার সম্ভাবনা আছে। শুক্রবার 3 ঘন্টার অতিবৃষ্টি 24 ঘন্টার বেশি সময় ভুগিয়েছে রাজধানীবাসীকে। দীর্ঘ সময় ধরে জলজটের কারণ হিসেবে অংশীজনদের সমন্বয়হীনতাকে দুষছে দক্ষিণ সিটি কর্পোরেশন। আর খাল দখলকে প্রধান কারণ হিসেবে তুলে ধরেছেন উত্তর সিটির কর্মকর্তারা। তবে নগর পরিকল্পনাবিদদের দাবি, নানা সময়ে নেওয়া উদ্যোগের যথাযথ বাস্তবায়ন হলে এমন পরিস্থিতি হতো না। শুক্রবার সকালে 3 ঘন্টার ভারী বর্ষণে ডুবে যায় রাজধানীর মিরপুর, কারওয়ানবাজার, ধানমন্ডি, আজিমপুর, মতিঝিল সহ অনেক এলাকা। সড়কে হাঁটু পানি থেকে কোমর পানিও দেখা যায়। শনিবার এই ভোগান্তি রয়ে যায় কিছু এলাকায়। মতিঝিল এলাকায় পানি নামতে দুপুর গড়ায়। তবে বকশীবাজারের দুর্ভোগ পিছু ছাড়ে না। স্থানীয়দের শঙ্কা, পানি পুরোপুরি সরতে আরও একদিন লাগতে পারে। আমরা যখন দেখেছি পলিথিন, তারপর চিপসের খোসা,
তারপরে পানির আপনার ইগুলো বোতলগুলো সেগুলো গিয়ে কিন্তু আমাদের ড্রেনের জায়গা পানিগুলো পাস হবে সেখানে গিয়ে বাধা সৃষ্টি করে। দক্ষিণ সিটির কর্মকর্তারা বলছেন সিটি কর্পোরেশনের সঙ্গে বিভিন্ন অংশীজনদের সমন্বয়হীনতা রয়েছে, এতে দীর্ঘ সময় ধরে দুর্ভোগ পোহাচ্ছেন নগরের মানুষ। অন্যান্য সংস্থাগুলা যেটা আমাদের অনেকগুলা কার্যক্রমের ক্ষেত্রে কিন্তু সমন্বয়ের কিছু বিষয় আছে, সেগুলো আরও সুসমন্বিতভাবে করা উচিত। আমরা বলতে দ্বিধা নেই, আমাদের অনেক ড্রেন কিংবা নর্দমার মধ্যে অনেক সংস্থা তাদের পাইপলাইন ভিতরে ঢুকে দিয়েছে। উত্তর সিটির কিছু এলাকায় পরিদর্শনে নামেন কর্মকর্তারা, জানান খাল দখল সহ নানা কারণে জলাবদ্ধতা দেখা দিচ্ছে। কাজীপাড়া শেওড়াপাড়া রাস্তাটা আসলে একটা লং স্ট্যান্ডিং ইস্যু আর কি। তো আপনারা জানেন যে সিটি কর্পোরেশন ঢাকার 29টা খাল ডিমার্কেশনের কাজ শুরু করেছে এবং আমাদের ডিমার্কেশনের পরবর্তী পদক্ষেপে হবে খালগুলোকে এক্সকাভেট করা। নগর পরিকল্পনাবিদদের অভিযোগ, এই ভোগান্তি ঠেকাতে নানা সময়ে উদ্যোগ নেওয়া হলেও যথাযথ বাস্তবায়ন হয়নি। গত 4 বছরে সিটি কর্পোরেশনের কাছে যখন ড্রেনেজ সিস্টেমটার দায়িত্ব গেল, তারপর থেকে তারা রেগুলার কিছু কাজ করেছে, যেমন খালের উপরের স্তরের সারফেসে যে ময়লাগুলো আছে সেই ময়লা পরিষ্কার করা, এই সকল কাজেই মূলত বাজেটটা খরচ হয়েছে। কিন্তু ড্রেনেজ মাস্টার প্ল্যান বাস্তবায়নের জন্য তেমন কোনো অগ্রগতি সেখানে নাই। জলাবদ্ধতা নিরসনে শুধু নগর কর্তৃপক্ষ নয়, সাধারণকেও বর্জ্য ব্যবস্থাপনায় সচেতন হওয়ার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। ইকরামুল কবির, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল এখনকার সংবাদ। ধন্যবাদ সবাইকে।